ঢুকবো। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অনুষ্ঠান ডক্টরস প্যানেল। ডক্টরস প্যানেল যখন অনুষ্ঠান তখন অবশ্যই কথা হবে নানা রকম শারীরিক অসুস্থতা নিয়ে। দেখুন, ব্যথা যন্ত্রণা এটা কিন্তু একটা বয়সের পর মানুষের নিত্য সঙ্গী হয়ে যায়। সে মহিলা পুরুষ নির্বিশেষে সকলেরই শোনা যায় হাঁটুতে ব্যথা, কখনো বা কোমরে ব্যথা, কখনো বা পায়ে ব্যথা ইত্যাদি নানান রকম ব্যথার কথা কিন্তু আমরা শুনতে পারি। ব্যথার সাতকাহন বলে বোধহয় খুব একটা ভুল বলবো না। তো এই ব্যথা নিয়ে যখন আমরা জর্জরিত তখন নানানভাবে আমরা চেষ্টা করি সেই ব্যথা কীভাবে কমানো যায়। আমাদের লাইফস্টাইল মডিফিকেশন ভীষণ গুরুত্বপূর্ণ, তার সঙ্গে সঙ্গে আমাদের চিকিৎসকের পরামর্শও নিতে হয়। আজকের অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর অলোকা নন্দী। তার কাছ থেকে হোমিওপ্যাথির মাধ্যমে এই ব্যথা যন্ত্রণা, মূলত যে ব্যথা যন্ত্রণার কারণ হচ্ছে কি আর্থারাইটিস, যে আর্থারাইটিসের কথা আমরা প্রায়শই শুনি, সেই ব্যথা যন্ত্রণার কীভাবে নিরসন সম্ভব বা এই বাতের থেকে কিভাবে মুক্তি সম্ভব বা কিভাবে আমাদের ম্যানেজমেন্ট হওয়া উচিত চিকিৎসা পদ্ধতির মাধ্যমে, হোমিওপ্যাথির মাধ্যমে মূলত সেটাই শুনবো। তার আগে আমরা স্বাগত জানাবো অলোকা, তোমাকে অনেক 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 স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। নমস্কার। আর আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন আপনারা তো জানেনই যে আমাদের এখন কিন্তু ভিডিও কলিং, হোয়াটসঅ্যাপ ভিডিও কলিংয়ের মাধ্যমে আপনাদের সাথে কথা বলার একটা সরাসরি রাস্তা তৈরি হয়েছে। তাই আপনাদের জানিয়ে দেবো আমাদের ফোন নাম্বার, যে নাম্বারের মাধ্যমে আপনারা কিন্তু সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ ভিডিও কল করতে পারবেন। 9511। টেলিভিশন স্ক্রিনে আপনারা নাম্বারটা কিন্তু দেখতে পাবেন। এই নাম্বারে আপনারা সরাসরি কল করতে পারেন এবং কল করে কিন্তু আপনারা ভিডিও কলের মাধ্যমে কথা বলতে পারেন। আমি শুরুতেই একটু শুনতে চাইবো, আমি মানে ভিডিও কলিংয়ের নাম্বারটা আমি পরে আপনাদের জানিয়ে দিচ্ছি, কিন্তু আমি শুরুতেই তোমার কাছে একটু জানতে চাইবো, এই যে আমাদের আর্থারাইটিসের ব্যথা যন্ত্রণার কথা কিন্তু বলা হয়, ভীষণভাবে কষ্ট পান বহু মানুষ, কিন্তু এই আর্থারাইটিস জিনিসটা কি আসলে শুরুতেই যদি তুমি একটু বলে দাও আমাদের। আর্থারাইটিসটা অ্যাকচুয়ালি জয়েন্ট ইনফ্ল্যামেশন। জয়েন্ট ইনফ্ল্যামেশন আমরা কখন বলছি? একের বেশি যদি বোনস এক জায়গায় যেখানে মিলিত হচ্ছে সেখানে আমাদের একটা ইনফ্ল্যামেশন হচ্ছে। আর ইনফ্ল্যামেশনের ক্যারেক্টার এখানে একটা রেডনেস থাকছে, সোয়েলিং থাকছে, পেইন থাকছে স্টিফনেস। এটাকে মূলত আমরা আর্থারাইটিস বলছি। আর এই যে আর্থারাইটিস নিয়ে বলতে গেলেই প্রথমে বলতে হয় 100-এর ওপরে এর টাইপ রয়েছে। নানা রকম আর্থারাইটিস কিন্তু চারিদিকে রয়েছে। ইনফ্যাক্ট এই মুহূর্তে যদি বলি, সারা বিশ্বের মধ্যে আর্থারাইটিসটা এমন একটা জায়গা অকুপাই করেছে, 1.71 বিলিয়ন পিপল এতে আক্রান্ত। হ্যাঁ, তার মানে কত মানুষ এতে আক্রান্ত সেটা কিন্তু আপনারা বুঝতেই পারছেন, এবং প্রতি মুহূর্তে এর সংখ্যাটা কিন্তু ডে বাই ডে বাড়ছে। শুধুমাত্র আমাদের ভারতবর্ষ বা আমাদের পশ্চিমবঙ্গেই নয়, সারা বিশ্বে এই ব্যথা যন্ত্রণায় আক্রান্ত মানুষের সংখ্যা কিন্তু দিনের পর দিন বাড়ছে। আপনারা আমাদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারেন। ফোন নাম্বারটা একটু জানিয়ে দিচ্ছি, 9051111253। আরও একবার বলছি, 9051111253। এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে ভিডিও কল করতে পারেন, সরাসরি কথা বলতে পারেন আমাদের সঙ্গে। আপনাদের যদি এরকম আর্থারাইটিসের ব্যথা যন্ত্রণায় কষ্ট পেয়ে আপনারা থাকেন তাহলে অবশ্যই আমাদের কল করুন, আমরা কথা বলবো। এবং ডক্টর অলোকা নন্দী তো রয়েছেন, তিনি কিন্তু অবশ্যই আপনাদের সলিউশন দেবেন। তো এই যে আর্থারাইটিসের কথা আমরা শুনলাম যে কত মানুষ এতে আক্রান্ত হচ্ছে, এবং এর কারণটা কি বলে মনে হয় যে এত দিনের পর দিন কেন বাড়ছে আর্থারাইটিসে আক্রান্ত মানুষের সংখ্যা? দেখো, যদি আর্থারাইটিস নিয়ে বলতে যাই, অনেক রকম তো রয়েছে এবং কারণ প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা। বেসিক্যালি আমরা যদি বলি অস্টিও আর্থারাইটিস, তাছাড়া রয়েছে রিউমেটয়েড আর্থারাইটিস, রয়েছে গাউট, আর যে আর্থারাইটিস রয়েছে নানা রকম, প্রত্যেকটার কারণ আমরা যদি দেখি একটু খতিয়ে, সব থেকে বেশি মানুষ অস্টিও আর্থারাইটিসের সম্পর্কে ওয়াকিবহল। মানুষ জানেন যে তারা কিভাবে সাফার করছেন। অস্টিও আর্থারাইটিস বেসিক্যালি কীভাবে হয় তাহলে বলতে হয়, কেন হয় যেটা জানতে চাইলে, অস্টিও আর্থারাইটিসের ওপরে কিন্তু নির্ভর করে রয়েছেন এমন বহু মানুষ যারা আদতে জানেন না কিভাবে তার এই সিচুয়েশন গ্রো করলো। প্রথমেই মানুষের মধ্যে অনেক ল্যাকনেস রয়েছে এডুকেশনের, যে অ্যাকচুয়ালি আর্থারাইটিসটা কী। এবার দীর্ঘদিন তারা একটা ফেজের মধ্যে দিয়ে যাচ্ছেন যেখানে দেখা যাচ্ছে তাদের একটা স্টিফনেস রয়েছে বোনসে। সকালবেলা উঠছেন ঘুম থেকে, যখনই পা ফেলতে যাবেন কিন্তু পা ফেলতে পারছেন না, প্রচণ্ড পেইন হচ্ছে, সেই সঙ্গে কখনো সোয়েলিং থাকছে, আবার সোয়েলিং নাও থাকতে পারে। এইভাবে অনেক সময় দেখা যায় যে পেশেন্টটি কিন্তু ঘুম থেকে উঠে সহজে বিছানা থেকে না নেমে অনেকক্ষণ বসে আছেন, রেস্ট করছেন।
তারপরেও তিনি ভাবছেন ঠিক আছে, এটা হয়তো কোনো রকম একটা পেইন হচ্ছে, দেখি দীর্ঘদিন এভাবে ওয়েট করে করে নিশ্চয়ই সেরে যাবে। কিন্তু একটা সময় গিয়ে দেখা যায় উনি অলরেডি অস্টিও আর্থারাইটিস গ্রো করে ফেলেছেন শরীরের মধ্যে। এই অস্টিও আর্থারাইটিস দেখা যায় এজ একটা বিগ ফ্যাক্টর। বেসিক্যালি আমাদের যদি বলি ইন্ডিয়াতে 15 crore মানুষ কিন্তু এই আর্থারাইটিসে আক্রান্ত রয়েছেন, যার মধ্যে মানে 4 কোটি মানুষ দেখা যাচ্ছে নি রিপ্লেসমেন্ট নিচ্ছেন। এমন সাংঘাতিক একটা অবস্থায় গিয়ে পড়েছে আর্থারাইটিসটা। তো এই সম্পর্কে প্রথমে বলতে হয় যে মানুষকে সচেতন হতে হবে। যখনই মনে হচ্ছে এই প্রবলেমগুলো আপনি ফিল করছেন, কোনো ফিজিশিয়ানের কাছে যেতে হবে পরামর্শ নিতে, যে আপনার এই যে সিচুয়েশনটা কেন ক্রিয়েট হচ্ছে। সত্যি তাই, মানে আমাদের সচেতনতার বড্ড অভাব রয়েছে। কারণ এই যে ব্যথা বা যন্ত্রণা সেটা কিন্তু হয়, এটা আর্থারাইটিসেরই ব্যথা বা যন্ত্রণা কিনা সেটা আমাদের বুঝে উঠতে অনেকটাই সময় লাগে। যেটা বললে একেবারে ঠিক কথা, যে আমরা হয়তো একটা ব্যথা যন্ত্রণা হলে প্রথমে ভাবি যে একটু হয়তো কিছু একটা মলম লাগিয়ে বা একটু যদি করে পেইন কিলার খেয়ে এটাকে একটুখানি রিলিফ দেওয়া সম্ভবপর হয়, সেটা হয়তো অনেকেই করে। কিন্তু এটা হচ্ছে স্প্রে নিচ্ছেন এবং সাময়িক তিনি রিলিফ পাচ্ছেন, তারপর ভাবছেন যে ঠিক আছে ব্যথাটা তো ঠিক হয়ে গেল, কিন্তু ওটা করা একেবারে সায়েন্টিফিক নয়। তার কারণ তিনি যদি ওই অবস্থাতে দাঁড়িয়ে প্রথমে ডাক্তারের পরামর্শ নিতেন, ফিজিশিয়ানের কাছে যেতেন এবং তার প্রবলেমগুলো শেয়ার করতেন, তাহলে আজ হয়তো তিনি দাঁড়িয়ে আছেন একটা অস্টিও আর্থারাইটিসের পর্যায়ে। এমন হচ্ছে হয়তো নি রিপ্লেসমেন্ট করতে হচ্ছে, ততটাই পেইনফুল কন্ডিশনে গিয়ে তখন তিনি ডাক্তারের কাছে গেছেন এবং তখন টেস্টের মাধ্যমে ধরা পড়লো যে তিনি এই প্রবলেমের শিকার। তো আগে যদি ব্যবস্থাটা নিত, শুধু সেই জেল স্প্রে করে, ভলিনি জেল স্প্রে করলে, নানা রকম স্প্রে তো রয়েছে, পেইনটা কমে যাচ্ছে বলে তিনি মনে করছেন যে হ্যাঁ আমি এখন আমার ব্যথাটা রিলিফ হয়ে গেল, হয় মানে এটা না হয় ভালো। এটা খুব কমন চিত্র জানো তো, মানে আমাদের ঘরে যখন আমাদের মা বা কাকিমা জেঠিমা অনেকেই দেখি এরকম হয়তো ব্যথা যন্ত্রণা হচ্ছে, ওর মলম লাগালে ঠিক হয়ে যাবে, কিন্তু সেটা দীর্ঘদিন থাকতে থাকতে কিন্তু একটা আর্থারাইটিস, হয়তো প্রথমে যে যন্ত্রণাটা হচ্ছিল সেই সময় যদি আপনি চিকিৎসকের কাছে যেতেন তাহলে হয়তো সেটা আর্থারাইটিসে মানে আরও কষ্টদায়ক জায়গায় পৌঁছতো না। আগেই হয়তো সেটা ব্যথাটা যন্ত্রণার সাথে সাথে আপনার যে সমস্যাটা তৈরি হয়েছে সেটা হয়তো নির্মূল হতো। কিন্তু যেহেতু ওই ব্যথাটাকে আপনি স্টে করে গেলেন অনেকদিন ধরে, আপনি বুঝতেই পারলেন না এবং এটাকে যে শরীরের মধ্যে রেখে দিলেন, সেটা কিন্তু একটা গভীর ক্ষত তৈরি করলো। মানে আর্থারাইটিস যেটা হয়তো শুরু হচ্ছিল সেটা কিন্তু একটা গভীর প্রভাব ফেলে গেল আপনার শরীরের প্রত্যেকটি জয়েন্টে, তাই না? তো আমাদের সত্যি সচেতনতার বড় অভাব রয়েছে। যে কোনো শারীরিক অসুস্থতার ক্ষেত্রে কিন্তু আমরা এই সচেতনতার অভাবটাই কিন্তু আমাদের একটা জটিল সমস্যার দিকে টান নেয়। তো এই যে অস্টিও আর্থারাইটিসের কথা তো আমরা শুনলাম, তো এছাড়া আর যে অন্যান্য আর্থারাইটিসগুলো যেগুলো রয়েছে তার কারণগুলো যদি তুমি একটু বলো। সচেতনতার অভাব তো ডেফিনেটলি একটা কারণ আসছেই, তারপরে আর কি কারণের জন্য মূলত হতে পারে? অস্টিও আর্থারাইটিসটা বেসিক্যালি দেখা যায় যে একটা এজ হয়ে গেছে মানুষের 50 বছর, তারপরে গিয়ে অস্টিও আর্থারাইটিসটা বেশি হচ্ছে। বেসিক্যালি ওমেনদের মধ্যে বেশি হয়। একজন যদি বলি মেন এবং ওমেনের মধ্যে প্রকোপ অনেক বেশি ফিমেলদের, তার কারণ ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি। যখন একটা প্রেগনেন্ট লেডি আফটার প্রেগনেন্সি, তারপরে ডেলিভারি হলো, তখন সে কি করছে না, নিজের প্রতি অতটা কিন্তু খেয়াল করতে পারছে না, ওয়েট গেইন করছে। ওয়েট গেইনটা একটা ফ্যাক্টর, কারণ দেখো নি হচ্ছে একটা ওয়েট বিয়ারিং পার্ট। তো যে জায়গাগুলো ওয়েট বিয়ার করছে অস্টিও আর্থারাইটিস বেসিক্যালি ওখানে আমরা বেশি দেখতে পাচ্ছি। তাছাড়াও হিপ জয়েন্ট রয়েছে, নি জয়েন্ট রয়েছে, অ্যাঙ্কেল জয়েন্ট রয়েছে, হ্যান্ড, বিভিন্ন হাতের এলবো জয়েন্ট, বিভিন্ন জায়গায় আমাদের এই আর্থারাইটিসটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কি হয়, যখন আমরা অনেক সময় বলতে শুনেছি মানুষকে যে হাড় ক্ষয়ে গেছে এবং প্রচুর পেইন হচ্ছে, তার পায়ে কটকট করে আওয়াজ হচ্ছে, এটা খুব কমন একটা ফেজ। ঠিক, এই যে কটকট করে আওয়াজ হচ্ছে, বেসিক্যালি আমাদের যে বোনস জয়েন্টসগুলো থাকে, কার্টিলেজ সেটাকে প্রোটেক্ট করে। এই কার্টিলেজের মাঝখানে যে সাইনোভিয়াল ফ্লুইড থাকে আমাদের বোনটাকে প্রোটেক্ট করছে। সেই সঙ্গে আপনারা ছবিতেও দেখতে পাচ্ছেন, দেখো ছবিতেও দেখা যাচ্ছে যে দুটো হাড়ের মাঝখানে যে অংশটা সেটা কার্টিলেজ, এবং সেটা তুমি যদি একটু বলেও দাও, সেভাবে বলেও দাও, আমার মনে হয় দর্শক বন্ধুদেরও বুঝতে একটু সুবিধে হবে। একদম, এই বোনের যে দুটো বোনকে যে কানেক্ট করছে, সেখানে দেখতে পাচ্ছি আমরা
মাঝখানে রয়েছে কার্টিলেজ। কার্টিলেজ কি? মুভমেন্টে সাহায্য করছে, একটা সফট পার্ট। তাছাড়াও কিন্তু বোনকে প্রোটেক্ট করার জন্য টেন্ডন রয়েছে, আমাদের মাসল পাটাকে রয়েছে। ফ্লেক্সিবল থাকতেও সাহায্য করে। একদম ফ্লেক্সিবল যদি আমাদের থাকে তাহলেই কিন্তু আমরা ডেইলি যে রুটিন অনুযায়ী কাজগুলো করতে পারবো। কারণ মানুষ তখন আসছেন যখন দেখছেন খুব সহজে তিনি হাঁটতে পারছেন না, খুব আনইজি লাগছে, পেইন হচ্ছে, ফোলা ভাব, ব্যথা ভাব, সেগুলো নিয়েই তো বেশিরভাগ মানুষ আসেন। এর কারণটাই কিন্তু তাই, কার্টিলেজ তার ক্ষয়ে গেছে। 50 ইয়ার্সের পরে এর প্রবণতাটা অনেক বেশি বেড়ে যায় ফিমেলের ক্ষেত্রে, মেলের ক্ষেত্রে কিন্তু 60 ইয়ার্সের পরে দেখতে পাচ্ছে কার্টিলেজটা ক্ষয়ে গেছে। তাতে কি হচ্ছে, অনেক সময় এর মধ্যে ডিফর্মিটি দেখা যাচ্ছে একটা বোনি স্পট দেখা যাচ্ছে, মানে হাড়টা উঁচু উঁচু হয়ে রয়েছে বিভিন্ন জায়গায়, হাড় ক্ষয়ে গেছে যেটা বলে মানুষের। তখন কি হয়, পেশেন্টের কন্ডিশন দেখে আমরা কিছু টেস্ট দিয়ে থাকি পেশেন্টটাকে। এক্সরে করলে আমরা বুঝতে পারি যে এটা কি ধরনের আর্থারাইটিস। একটা রিউমাটয়েড আর্থারাইটিসের যে কেস আসছে, একটা গাউট কেস আসছে, কিংবা আসছে একটা অস্টিও আর্থারাইটিস, আমরা এক্সরে প্লেট দেখে বুঝতে পারি যে আর্থারাইটিসটা কি টাইপের কোন ধরনের আর্থারাইটিস। এছাড়া আরও যে ফ্যাক্টরগুলো রয়েছে তার মধ্যে জেনেটিক ফ্যাক্টর রয়েছে। আমাদের পরিবারে মানে অনেক সময় বলে যে কি একটা ফ্যামিলি মারফত একটা বংশ পরম্পরায় কোনো ডিজিজ আসছে। ইনফ্যাক্ট হোমিওপ্যাথিতে আমাদের পুরো একটা কেস হিস্ট্রি নেওয়া হয় যে তার পরিবারে যারা ব্লাড রিলেটেড মানুষ আছেন তাদের কোনো রকম কমপ্লিকেশনস আছে কিনা শরীরে, তার সাথেও কিন্তু এটা রিলেট করে যায়। সে কারণে আমরা দেখে নিই। তার মানে এটা কখনোই ভাবতে হবে না যে আজকে একই পরিবারের একজনের আছে মানে সবাই অ্যাফেক্টেড হবে আর্থারাইটিসে, কিন্তু সচেতন থাকতে হবে। কারোর একজন আর্থারাইটিস রয়েছে মানে তাকেও সচেতন থাকতে হচ্ছে। লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে ভালো থাকা যায়। কিছু ফিজিক্যাল এক্সারসাইজ করুন, অবশ্যই একজন ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে। একজন ফিজিওথেরাপিস্ট রয়েছেন তার আন্ডারে থেকে যদি আপনি দেখা যাচ্ছে হাড় ক্ষয়ে গেছে, হাড়টাকে প্রোটেকশন দিতে হবে। কারণ অস্টিও আর্থারাইটিসের ব্যাপারটাই তাই, যত বেশি ওয়েট বিয়ার করছে সে পারবে না ওয়েট বিয়ার করতে, প্রচণ্ড পেইন, এতটাই পেইন হবে তার ক্ষেত্রে। কিন্তু আমরা যদি শরীরের সম্পূর্ণ ভারটা তো আমাদের পায়ের ওপরই থাকছে, সবটা তো পায়ের ওপরই থাকছে, তাই যদি খুব ওভারওয়েট হয়, এটা কিন্তু খুব কমন চিত্র, ওভারওয়েটই কিন্তু এখন বেশি দেখা যায়, খুব রোগা পাতলা মানুষ খুব কমই দেখা যায়। ওয়েট বিয়ারিং, একদম ওয়েট বিয়ারিং পার্টগুলো কি হচ্ছে, ওরা তো প্রচুর পরিমাণে ট্রেস নিয়ে নিচ্ছে। ট্রেসটা যদি আমরা কমাতে পারি তো মানুষটা এমনিই ভালো থাকবেন, তার যে ক্ষয়ে যাওয়া হাড় কন্ডিশন রয়েছে হাড়ে সেটা কিন্তু আসবে না চট করে। পাশাপাশি যদি বলি রিউমাটয়েড আর্থারাইটিসের কথা, রিউমাটয়েড আর্থারাইটিস টোটালি একটা ইমিউনোলজিক্যাল ডিসঅর্ডার। কি হচ্ছে, আমাদের শরীরে যখন বাইরে থেকে কোনো কিছু, আমাদের একটা ডিফেন্সিভ মেকানিজম রয়েছে, বাইরে থেকে যখন কোনো ইনফেকশন আসছে আমাদের শরীর অলরেডি একটা অ্যান্টিবডি তৈরি করে ফেলছে, প্রতিরোধ করতে পারে। কিন্তু রিউমাটয়েড আর্থারাইটিস যদি বলি, এক্ষেত্রে কিন্তু কোনো একটা ডিফেক্টের কারণে আমাদের যে বোনসগুলো রয়েছে, কার্টিলেজগুলো রয়েছে, সব কিছুর ওপরে দেখা যাচ্ছে যে এটা অ্যান্টি টাইপ বিহেভ করছে আমাদের অ্যান্টিবডি, তার এগেনস্টে একটা অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে। তার ফলে কি হচ্ছে, এদের বিভিন্ন কার্যকারিতার মাধ্যমে এদের এগেনস্টে কাজ করছে, অর্থাৎ বোনস, জয়েন্টস, কার্টিলেজ যা কিছু রয়েছে, মাসেলস, টিস্যু, এর বিরুদ্ধে কাজ করছে। খুব সহজেই এইভাবে কিন্তু রিউমাটয়েড আর্থারাইটিসটা গ্রো করছে, যার কারণে আমরা দেখতে পাবো যে এই রিউমাটয়েড আর্থারাইটিসটা এটাও একটা জেনেটিক ফ্যাক্টর বহন করে নিয়ে চলেছে, আর সেই সঙ্গে অনেক কিছু এফেক্টেড হয়, বিভিন্ন ভাইটাল অর্গানগুলো এফেক্টেড হয় রিউমাটয়েড আর্থারাইটিস, কিন্তু অস্টিও আর্থারাইটিসে কিন্তু সেটা আমরা দেখতে পাই না। আর সেই সঙ্গে আই এফেক্টেড হচ্ছে, লাং, কিডনি, সব কিছুতে কিন্তু রিউমাটয়েড আর্থারাইটিস আসতেই পারে। আচ্ছা, এগুলো আমরা কি করে বুঝবো যে সে পেশেন্টটা রিউমাটয়েড আর্থারাইটিসে আক্রান্ত কিনা? এখানে অবশ্যই যদি বলতে চাই যে রিস্ক ফ্যাক্টর আছে লাইফস্টাইল, খাদ্য অভ্যাস। এই যে তুমি বললে না যে 50 বছর বয়স, আমার মনে হয় যে কোনো অসুখের ক্ষেত্রে বয়সটা কিন্তু এখন আর সেভাবে স্পেসিফিক করে বোধহয় বলা যায় না, তাই না? অনেকটা আগেই কিন্তু এই ধরনের আর্থারাইটিস চলে আসে। যদি একটা 25-30 বছরের মেয়েদের যেহেতু এর প্রবণতাটা অনেক বেশি, সে যদি ওভারওয়েট হয় তাহলে তার 50 বছর অবধি অপেক্ষা করতে হবে না, বলো? সেটা কিন্তু অনেক আর্লি এজে চলে আসবে।
হ্যাঁ, এবার তাই যদি বলি অস্টিও আর্থারাইটিসের ক্ষেত্রে শুধুমাত্র দেখা যাচ্ছে বয়সটা হচ্ছে ফিমেলদের ক্ষেত্রে যদি বলি 50 ইয়ার্স অ্যাবভ হলে রিস্ক ফ্যাক্টর, আর মেলদের ক্ষেত্রে 60 ইয়ার্স অ্যাবভ হলে রিস্ক ফ্যাক্টর। কিন্তু যদি রিউমেটয়েড আর্থারাইটিসের কথা বলি, এখানে কিন্তু দেখা যায় অ্যাডোলেসেন্স পিরিয়ডেও কিন্তু আক্রান্ত হচ্ছে রিউমেটয়েড আর্থারাইটিসে, কারণ টোটালি এটা একটা ইমিউনোলজিক্যাল ডিসঅর্ডার। সে কারণে এক্ষেত্রে কিন্তু বয়সটা ব্যারিকেড নয়। ইনফ্যাক্ট 16 ইয়ার্সের নিচে যদি মানুষ আক্রান্ত হচ্ছে, তখন আমরা তাকে বলছি জুভেনাইল আর্থারাইটিস, সেটা যাচ্ছে জুভেনাইল আর্থারাইটিসে। এবং আর্থারাইটিসও বিভিন্ন ভাগ বলে শেষ করা যাবে না। যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রত্যেকেই জানেন যে সত্যি তাই আর্থারাইটিস আমরা বিষয়টা মানে একটা টার্মকে জানি ভয়ের বিষয়। আর্থারাইটিস, কিন্তু সেটা যে কত রকম প্রকারভেদ হতে পারে, যেটা ও বলছিল যে বিভিন্ন পেশেন্টরা এলে তারা বিভিন্ন ধরনের আর্থারাইটিসে আক্রান্ত হতে পারেন, এবং তাদের যখন এক্সরে করা হচ্ছে ওরা কিন্তু বুঝতে পারছে এটা কোন ধরনের আর্থারাইটিস, সেভাবেই ট্রিটমেন্ট করছে। তো আর্থারাইটিসের অনেক প্রকারভেদ রয়েছে। আপনারা যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনারা সরাসরি কিন্তু আমাদের সাথে হোয়াটসঅ্যাপ ভিডিও কলিংয়ে কথা বলতে পারেন। নাম্বারটি আরও একবার বলে দিচ্ছি, 9051112531, 9051112531। এই নাম্বারে আপনারা সরাসরি কিন্তু ভিডিও কল করতে পারেন, কথা বলতে পারেন আমাদের সঙ্গে। আপনাদের কোনো সমস্যা থাকলে, আর্থারাইটিস নিয়ে মূলত সমস্যা থাকলে আপনারা অবশ্যই আমাদের টেলিফোন করুন, কথা বলুন। তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের যে কোনো হাড়ের জয়েন্টটা ফ্লেক্সিবল থাকে, ফ্লেক্সিবল থাকাটাই স্বাভাবিক। কিন্তু কোনো কারণে যদি আমাদের এই জয়েন্টসগুলো আমরা ফ্লেক্সিবলি সেটাকে মুভ করতে না পারি, তখনই কিন্তু সমস্যা দানা বাঁধে। এবং এই যে সমস্যাগুলো আসছে, মানে আর্থারাইটিস তৈরি হচ্ছে, তার আগে কিন্তু ওয়ার্নিং কিছু অ্যালার্ট দেয়। তো আমরা সেটা বুঝতে পারি না অনেক সময়। একটু তোমার কাছ থেকে শুনতে চাইবো যে এই যে আমাদের আর্থারাইটিস হচ্ছে বিভিন্ন ধরনের, কিন্তু তার আগে কি কোনো সতর্কতামূলক কোনো একটা ওয়ার্নিং থাকে আমাদের শরীরের মধ্যে? সেটা যদি তুমি একটু বলে দাও। একদম, সেটা কিন্তু থাকেই। একটা দেখো, ডালনেস থাকতে পারে, তো ফিভার আসছে। একটা মানুষ শুয়ে আছেন রাত্রিবেলা, সকালবেলা ঘুম থেকে উঠতে যাচ্ছেন, উনি ফিল করছেন ওনার বডিতে সাংঘাতিক রকম একটা পেইন রয়েছে। কিছুক্ষণ পর বা 2 দিন 1 দিন থাকার পর ব্যথাটা নিজে থেকেই চলে যাচ্ছে। সেটা যেমন হতে পারে, প্যারালালি দেখা যাচ্ছে যে হঠাৎ করে সেটা মেবি ওটা রাত্রিবেলা কন্ডিশন নাও হতে পারে, ফিভার হয়েছে উইথ একটা বডি এক। তখন মানুষটাকে বুঝতে হবে যে তার কিন্তু কোনো রকম শরীরের মধ্যে ফাংশনাল প্রবলেম রয়েছে। যে কোনো একটা যাও ফিজিশিয়ানের কাছে, কোনো প্রবলেম আছে কি না, তিনি কিছু টেস্ট আপনাকে করতে দেবেন এবং তিনি অবজার্ভ করবেন। যদি মনে করেন যে হ্যাঁ আপনার কোনো রকম কমপ্লিকেশনস ক্রিয়েট হচ্ছে, তার আগে থেকেই সতর্ক করে দেবেন। কিছু টেস্ট দিলে যেমন বোঝা যায় টেস্টের মাধ্যমে যে কোন রকমের আর্থারাইটিস তার শরীরে বাসা বেঁধেছে, এটাও কিন্তু বোঝা যায়। কিছু ব্লাড টেস্ট করতে দেবেন, সেই সঙ্গে এক্সরে তো রয়েছে, এক্সরে সেরকম এক্সট্রিম কন্ডিশনে গেলেই আদারওয়াইজ ব্লাড টেস্ট করতে দেওয়া হয়। যেমন আরএফ ফ্যাক্টর আছে কিনা দেখা হয়, অ্যান্টি-সিসিপি একটা টেস্ট করতে দেওয়া হয়, এরিথ্রোপয়েটিন সেডিমেন্টেশন রেট দেখা হয়, যার মাধ্যমে জানা যায় যে আদতে তার এই ফেজটা কোন ফেজ, আদৌ কি তিনি আর্থারাইটিসের শিকার, এবং সেটা হলে কি ধরনের আর্থারাইটিস সেটাও বোঝা যায় টেস্টের মাধ্যমে। আচ্ছা, এই তো আমরা যেরকম অন্যান্য অসুখের ক্ষেত্রে বিভিন্ন স্টেজ পাই, এক্ষেত্রে কি কোনো স্টেজ রয়েছে? এক্ষেত্রে স্টেজ রয়েছে। যখন আমরা প্রথমে কোনো পেশেন্টকে পাচ্ছি, যখন তারা আসছেন তাদের পেইন নিয়ে, বুঝতে পারছি যে হ্যাঁ উইথ মেডিকেশন প্রবলেমটাকে কিওর করা সম্ভব, সেটা আমাদের ফার্স্ট স্টেজ। কিন্তু একটা সময় পেশেন্টটা এলেন যে ওই সময় আমরা টেস্টগুলো করে দেখতে পাচ্ছি অলরেডি আর্থারাইটিসের কারণে তার নানা রকম সমস্যা ক্রিয়েট হয়েছে, অর্গ্যানগুলো কিছুটা হলেও ড্যামেজ হচ্ছে, টিস্যুগুলো ড্যামেজ হচ্ছে, মাসকুলার কমপ্লিকেশনস, বোন ডিফর্মিটি হয়ে যাচ্ছে। সেটা কিন্তু ডিপেন্ড করছে যে কতটা ডিফর্মিটি কন্ডিশনে রয়েছে। অনেক সময় তো এমন হয় তারা এমন ডিফর্মিটি একটা কন্ডিশনে চলে এলো নিয়ে, এক্সরে করে দেখা গেল যে এবার সম্ভবই না উইথ মেডিকেশন এবং কিছু লাইফস্টাইল মডিফিকেশন, ফুড হ্যাবিট, এক্সারসাইজের মাধ্যমে পেশেন্টটাকে ভালো করা। আমরা কিছুক্ষণ আগে ছবি দেখছিলাম, মানে হাতগুলো একটু বেঁকে বেঁকে যাচ্ছে, আমরা অনেকের ক্ষেত্রে এরকম দেখতে পাই, কিন্তু মানে হাতগুলো সোজা থাকছে না। আমরা কিছুক্ষণ আগে এই ছবিটা দেখছিলাম, আবার হয়তো আমরা দেখবো যে কীরকমভাবে বোন ডিফর্মিটি হয় এবং কতটা ডিফর্মিটি হয়, এবং কী ধরনের এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে হাতের বোনি ডিফর্মিটি হবে যখন, তখন আমরা বুঝতে পারবো তার শেপ দেখে। পেশেন্ট নানা রকম ইন্ডিকেশন তো দিচ্ছেই,
তার ফিজিওলজিক্যাল নানা রকম ডিসব্যালেন্স ক্রিয়েট হয়েছে, পেশেন্ট এসে বলছে যা যা প্রবলেম, সেই সঙ্গে আমরা একটা আউটলুক যদি দেখতে পাই, আমরা খুব সহজেই সেটা দিয়ে বুঝতে পারি যে হ্যাঁ, বনি ডিফরমেশন শুরু হওয়া মানে সেই পেশেন্টটা কিন্তু আর্থারাইটিসের অনেক গভীরে চলে গেছে, একদম, মানে যদি 4th 5th স্টেজ হয় সেই অবধি পৌঁছে গেছে অনেকটাই। সে কি করছে, যখন ডিফর্মিটি মানে লাস্ট স্টেজের দিকে সে চলে যাচ্ছে। এবার যখন একটা নি ডিফর্মিটি সেই কন্ডিশনে এলো, যে কোয়েশ্চেনটা তুমি একটু আগে করছিলে যে আমরা ডিফর্মিটি দেখতে পাচ্ছি, একটা পেশেন্ট হাঁটতে পারছে না, দেখা যাচ্ছে একটা বনি স্পট হয়ে গেছে ভেতরে, হ্যাঁ, তখন এবং এতটাই হয়ে গেছে হার্ট, তখন নি রিপ্লেসমেন্ট এখন রয়েছে। এটা লাস্ট কন্ডিশন। উইদাউট নি রিপ্লেসমেন্ট ছাড়া মানুষটা কিন্তু নর্মাল লাইফ লিডই করতে পারছে না। নর্মাল লাইফ তো থাক দূরের অনেক, সে স্বাভাবিকভাবে চলতে ফিরতে পর্যন্ত পারছে না, সেটা এক্সট্রিম স্টেজ বলতে পারো। আর যদি আমরা এর মাঝের ফেজগুলো বলি, তখন পেশেন্টের কন্ডিশন দেখে আমরা উইথ মেডিকেশন পেশেন্টটাকে ভালো রাখতে পারি। শুধু মেডিকেশনের মাধ্যমেও হবে না, কিছু ফুড হ্যাবিটস রয়েছে। যেমন কি করব, যে আমরা ভিটামিন ডি সাপ্লিমেন্ট দিতে পারি পেশেন্টটাকে, সেই সঙ্গে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দিতে পারি। পেশেন্টটাকে ভালো রাখার জন্য আমাদের হোমিওপ্যাথিতে যেটা করে থাকি, একটা অল ওভার কেস টেকিং, ইন্ডিভিজুয়ালাইজেশনের মাধ্যমে। একটা পেশেন্ট আমাদের কাছে এলো, তার সমস্ত কমপ্লিকেশন বলল, দেখতে পারলাম যে পেশেন্টটি কিন্তু আর্থারাইটিসের মধ্যে দিয়ে যাচ্ছে। এবং আমাদের তার জন্য স্টেপ কি হবে, কিভাবে আমরা ট্রিটমেন্ট করব, সেটা পুরোপুরি ডিপেন্ড করছে কোন ধরনের আর্থারাইটিস তার রয়েছে। আর্থারাইটিস তো অনেকগুলো প্রকারের হয়, তার মধ্যে দেখো লিউপাস আর্থারাইটিসটাও ভীষণ একটা গুরুত্বপূর্ণ। লিউপাস আর্থারাইটিস সেটাও কিন্তু ইমিউনোলজিক্যাল ডেফিসিয়েন্সি। সেখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন অর্গান এফেক্টেড হচ্ছে, জয়েন্টস। এবার আমরা নাম দিয়েছি বিভিন্ন রকম তার অ্যাক্টিভিটি বুঝে। এর মধ্যে লিউপাস যেটা, সেটাও কিন্তু এমন স্কিনে পর্যন্ত এফেক্ট ফেলে। দেখা যাচ্ছে স্কিনটা খুব ড্রাই হচ্ছে, অনেক সময় মানুষ বুঝতে পারেন না, তার বারবার জল পিপাসা পায়, মুখ ড্রাই হয়ে যাচ্ছে, লালা শুকিয়ে যাচ্ছে, মনে হচ্ছে যে সে উইদাউট মানে এতটুকু ওয়াটার ছাড়া সে চলতেই পারবে না। সবসময় আমরা মনে করি কি যে আমাদের মানে জলের যে পিপাসা রয়েছে, জল পিপাসাটা বেড়ে গেছে, নাও হতে পারে, হয়তো গোপনে কোনো আর্থারাইটিস তার মধ্যে বাসা বাঁধছে। এবং অবশ্যই তার সঙ্গে দেখবে ড্রাইনেস, চোখটা একদম ড্রাই লাগছে। আমরা যেমন চোখের যেরকম আই বল মুভমেন্ট হচ্ছে, পেশেন্ট কিন্তু সেটা কিছুতেই করতে পারবেন না, তার কারণ সেখানে একটা ড্রাইনেস রয়েছে। এই প্রবলেমগুলো কিন্তু একটা আর্থারাইটিসের মধ্যে দিয়েই যাচ্ছে, আর্থারাইটিস ফেজের মধ্যে দিয়ে। স্কিন খুব হার্ড হয়ে গেছে। আর্থারাইটিসের যে কতগুলো দিক রয়েছে মানুষ জানেন না বলেই অনেক সময় মিসগাইডেড হন, তারা সঠিক সময় ডাক্তারের কাছে পৌঁছতে পারেন না। কিন্তু তবুও বলি, আর্থারাইটিস যদি দেখা গেল একটা অস্টিও আর্থারাইটিস নিয়ে আসলো একজন পেশেন্ট, আমরা বললাম শুধুমাত্র মেডিসিনের মাধ্যমে, এক্সারসাইজের মাধ্যমে পুরো হাড় তার ক্ষয়ে যাওয়াটাকে রোধ করা সম্ভব, কিংবা যতটা হাড় ক্ষয়ে গেছে এরপর নতুন করে হাড় গজাবে, সে আগের মতো হয়ে যাবে, এটা একেবারেই ঠিক কথা নয়। তার কারণ দেখো, একটা 20 বছর 22 বছরের ছেলে মেয়ে, তার শরীরে যেভাবে গ্রোথ হবে, সেটা বনি গ্রোথ বলো, মাসেল গ্রোথ বলো, ইচ অ্যান্ড এভরিথিং, একটা এই যে গ্রোথের যে তার কন্ডিশনটা রয়েছে, এটা কিন্তু নিশ্চয়ই একজন এজেড পার্সনের ক্ষেত্রে আমরা এক্সপেক্ট করতে পারি না। এক্স্যাক্টলি, এইটাই আমি ভাবছিলাম তোমায় বলবো, কারণ ছোটবেলায় বোনের যা স্ট্রাকচার থাকে, বোনের যে ক্ষমতা থাকে, যে শক্তিটা থাকে, বলে না বুড়ো হাড়, মানে বয়স যত হতে থাকে তার জোরটাও কমতে থাকে। এবং আমরা একটা কথা প্রায়শই শুনি, বলা হয় যে ছোটবেলায় যদি হাড় ভেঙে যায় তাহলে সেটা খুব তাড়াতাড়ি জুড়ে যায়, কিন্তু বয়সকালে যদি হাড় ভাঙে বা কোনো কারণে যদি সেটা ভেঙে যায় বা কিছু হয়, তাহলে কিন্তু সেটা সহজে জোড়ে না, সেটা জুড়তে অনেক কষ্ট হয়। আমার প্রশ্নটা এইখানেই তোমার কাছে, যে এই যে ধরো বয়সে যেহেতু আর্থারাইটিসের প্রবণতা বাড়ছে, অনেকেই হয় অনেক সময় পড়ে যায়, ব্যালেন্স রাখতে পারে না, হাড়টা ভেঙে গেল, কোথাও একটা ভাঙা অবস্থাতে তার কি আর্থারাইটিস গ্রো করার সম্ভাবনাটা আরও বেড়ে যায়? ভীষণ প্রবণ, কারণ ইনফেকশন থেকেও আর্থারাইটিস যেমন গ্রো করতে পারে, ইনজুরি থেকেও আর্থারাইটিস গ্রো করতে পারে। তার একটা ইনজুরি হলো, একটা পেশেন্ট দেখা গেল তার কোনো জয়েন্ট স্পেসের ঠিক কাছেই, হতে পারে এলবো জয়েন্ট, নি জয়েন্ট, লোয়েনে কোথাও একটা আঘাত লাগলো, একটা ট্রমা, এই একটা কন্ডিশনে দেখা যাচ্ছে যে এখন যদি সে ঠিকঠাক প্রিকশন না নেয়, তার মধ্যে ভীষণভাবে একটা টেন্ডেন্সি থেকে থাকে আর্থারাইটিস গ্রো করা আগামী দিনে। সেই জন্য তাকে প্রপার প্রিকশন নিতে হবে
ইনজুরিটা একটা বড় কজ কিন্তু আমাদের, যেমন হোমিওপ্যাথিতে যদি আমরা বলি মেকানিক্যাল ইনজুরি যেগুলো হচ্ছে, কিংবা ধরো আরও যদি বলি স্ট্রেস পড়ছে বিভিন্ন জয়েন্টসে, হতে পারে কেউ অনেক ঘন্টার পর ঘন্টা একটা কম্পিউটারে কাজ করছে অনেকক্ষণ ধরে, তখন কি হচ্ছে ফিঙ্গার জয়েন্টসগুলো ভীষণভাবে ইউজ হচ্ছে, তার থেকেও কিন্তু আর্থারাইটিস গ্রো করতে পারে। অনেকে কিন্তু ব্যাক পশ্চারে বসে, বসাটা একটুখানি তো কুজো হয়ে বসলো, মানে আমরা সবসময় বলি তো বসাটা একদম স্ট্রেট বসা উচিত, কিন্তু অনেকেই সেটা বসেন না। আর এই যে ওয়ার্ক ফ্রম হোমের যে কালচারটা চালু হয়েছে, এতে করে এই আর্থারাইটিসের প্রবণতা বোধহয় আরও বেশি করে বাড়ছে। ইনফ্যাক্ট জানো তো, যখন আমরা বলি যদি একটু রিচ ফ্যামিলিতে আমরা দেখতে পাই, সেক্ষেত্রে কিন্তু আমরা যদি রিচ কান্ট্রিগুলোকে দেখি, সেখানে আর্থারাইটিস কিন্তু প্রবণতা অনেক বেশি ডিউ টু তাদের লাইফস্টাইল। যারা সচেতন তাদের রিকভারি সম্ভব, কারণ তারা একটুখানি কোনো রকম একটা ডিফর্মিটি হওয়ার আগেই তারা যখন আনইজি ফিল করছেন, মনে হচ্ছে কোনো একটা প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছেন বা একটা প্রবলেম আসতে চলেছে, তারা কিন্তু ফিজিশিয়ানের কাছে পরামর্শ নেন। এবং আমি সবসময় বলি কোনো কোয়ালিফাইড বিএইচএমএস অথবা এমডি বিএইচএমএস এর কাছেই আসুন, কারণ আমাদের বেশ কিছু ড্রাগ আছে, ভালো ড্রাগ, যেমন ধরুন আর্নিকা, একটা ট্রমা, যেটা কথা হচ্ছিল ট্রমা হলো, আর্নিকা খুব ভালো একটা কাজ করে। আমরা কি দেখছি না, পেশেন্টের সিমটম দেখছি, সিমটম সিমিলারিটির উপরে বেস করে আমাদের আর্নিকা তো ব্যথা যন্ত্রণার ক্ষেত্রে খুবই আরামদায়ক, এবং সেটা ঘরে দেওয়া ছোট বাচ্চাদের জন্য অনেক সময় রাখা হয়, সেটাই আবার তুমি বলছো আর্থারাইটিসেও খুব ভালো কাজ দেয়, খুব ভালো কাজ করে। হয়তো পাওয়ারটা হয়তো ডিফারেন্ট হবে, পাওয়ারটা আমরা ওইভাবে সিলেক্ট করি না। পাওয়ারটা কি হয়, একজন ইনজুরি হলো, তার যে পাওয়ার হবে আর্থারাইটিসের মধ্যে দিয়ে যাচ্ছে, তার সেই পাওয়ার হবে, ব্যাপারটা কিন্তু ওই রকম ঠিক নয়, কারণ ওটাও একটা পেইন, এটাও একটা পেইন। নির্ভর করছে যে পেশেন্টার ইন্ডিভিজুয়ালাইজেশনের উপরে। পেশেন্টটা এলো, আমরা দেখব যে পেশেন্টার কি ফেজে রয়েছেন, কতখানি তিনি ইনজিওর হয়েছেন, আর্থারাইটিস যে কন্ডিশনটা বলছি সেটা কতখানি তাকে গ্রাস করেছে বলা যায়, তার উপরে বেস করে আমরা প্রেসক্রাইব করব যে কোন পাওয়ারটা তার জন্য উপযুক্ত। বেসিক্যালি আমরা দেখি ইন্ডিভিজুয়ালাইজেশনে, দেখো দুজন আঘাত পেয়ে এলো, দুজনের যে পোটেন্সিটা একই হবে, দুজনেই আর্থারাইটিক পেশেন্ট সেটা কিন্তু নয়। সে কারণে আমরা সবসময় জোর দিই ইন্ডিভিজুয়ালাইজেশনের উপরে। ইন্ডিভিজুয়ালাইজেশন কি, মানে তার সমস্ত কিছু আমরা দেখব যে আগে কোনো তার প্রবলেম ছিল কি না, সেই হিস্ট্রিটা নেব, বর্তমানে সে যে এই যে কন্ডিশনের মধ্যে দিয়ে যাচ্ছে, ফেজ কেন এটা হলো, কেন গ্রো করলো, এর পেছনে কারণটা কি ছিল, আদতে কোনো ট্রমা ছিল না, একটা হেরিডিটি ব্যাপার রয়েছে তার সাথে, না কোনো ইনফেকশনের থেকে হলো, সব কিছু বুঝে আমরা একটা প্রপার মেডিসিন সিলেক্ট করব। সেই সঙ্গে জুড়ে আছে তার ইমোশনাল ফ্যাক্টর। প্রত্যেকটা মানুষের কিন্তু একটা মেন্টালিটি আলাদা, তার চয়েস আলাদা থাকে, ভালো লাগা ভালোবাসার দিকগুলো আলাদা থাকে, এটাকে আমরা বলছি ইন্ডিভিজুয়ালাইজেশন। সেই সঙ্গে দেখছি সে কতটা হেলদি, একটা বাচ্চার জন্য চুজ করছি মেডিসিনটা না একটা এজেড পার্সনের ওপরে আমরা মেডিসিনটা দেব, টোটালটা দেখে টোটালাইজেশন করেই আমরা মেডিসিনটা সিলেক্ট করব। ব্রায়োনিয়া খুব ভালো ড্রাগ। যদি আমরা দেখছি যে একটা পেশেন্ট এসছে আমাদের কাছে ইনফ্ল্যামেটরি কন্ডিশন, সোয়েল হয়ে অনেকটা সোয়েলিং রয়েছে জয়েন্টসে, সেই সঙ্গে রয়েছে রেডনেস, আমরা তখন ব্রায়োনিয়া দিতে পারি পেশেন্টটাকে। এবার যদি আমরা দেখছি যে পেশেন্টটা ঠিক অ্যাসেন্ডিং ওয়াইজে তার কমপ্লিকেশন স্টার্ট হয়েছে, ল্যাকেসিস ইজ এ গুড ড্রাগ, ল্যাকেসিস দিতে পারি। সবাই আমরা যেটা কমন ফেজে জানি রিউমাটয়েড আর্থারাইটিসের জন্য রাস্টাক্স, অলমোস্ট সবাই যারা ডক্টর রয়েছেন এই প্র্যাকটিসে আছেন হোমিওপ্যাথি প্র্যাকটিসের আন্ডারে, তারা প্রত্যেকেই রাস্টাক্সটা ভীষণভাবে ইউজ করে থাকেন রিউমাটয়েড আর্থারাইটিসে। প্রত্যেকটা পারপাস আলাদা, প্রত্যেকটা ক্ষেত্রে মেডিকেশন ফর্মুলাটা আলাদা হবে। এবং এই যে তুমি প্রত্যেকটা নাম বলছো না, এই নামগুলো কিন্তু সাধারণ মানুষের মুখে মুখে ফিরে, কেন কি এতটাই মানে হোমিওপ্যাথির উপর বিশ্বাস এবং ভরসা মানুষের, যে এই মানে তারা হয়তো শুনেই বলবেন যে চলো আমরা আজকেই হয়তো নিয়ে নেব, কিন্তু আমি বলবো একেবারেই নয়। আপনি হয়তো আপনার জন্য এই ওষুধগুলো হয়তো নামগুলো বলা হচ্ছে যে ওষুধগুলো ভালো, কিন্তু আপনার জন্য হয়তো এই ডোজটা নাও ভালো হতে পারে। তাই অবশ্যই আপনাকে কিন্তু চিকিৎসকের কাছে আসা উচিত। তিনি কিন্তু আপনার টেস্ট, আপনার সব কিছু দেখে, আপনাকে দেখে পুরোপুরিভাবে ডিসাইড করবেন যে আপনার জন্য ঠিক কোন হোমিওপ্যাথিক মেডিসিনটা প্রয়োজন আপনার আর্থারাইটিসের জন্য। আজকে কিন্তু আমরা মূলত
আর্থারাইটিস নিয়ে কথা বলছি এবং আর্থারাইটিসে হোমিওপ্যাথি কতটা ফলপ্রসূ হতে পারে এবং হোমিওপ্যাথি কীভাবে আপনাদের রিলিফ দিতে পারে সেই নিয়ে কিন্তু আমাদের কথা হচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর অলোকা নন্দী। আপনারা সরাসরি যারা আমাদের অনুষ্ঠান দেখছেন টেলিফোন করতে পারেন হোয়াটসঅ্যাপ ভিডিও কলিংয়ের মাধ্যমে। টেলিফোন নাম্বারটা আরও একবার বলে দিচ্ছি 9051112531 9051112531 এই নাম্বারে সরাসরি আপনারা হোয়াটসঅ্যাপ ভিডিও কলিংয়ের মাধ্যমে আসতে পারেন আমাদের সাথে সরাসরি কথা বলবার জন্য যদি আর্থারাইটিস জাতীয় কোনো সমস্যা নিয়ে আপনারা কষ্ট পেয়ে থাকেন। তাহলে আমরা তো ধরো কথা বলছি, নানা রকম মেডিসিনের কথাগুলো আসছিল এবং সত্যি কথা বলতে মানুষ কিন্তু এগুলো হয়তো আজকেই শুনে ভাববেন যে আমরা এই ওষুধগুলো কিনে নেবো, আমাদের ব্যথা আছে। তো এটা তো অবশ্যই ঠিক যে এগুলো তোমরা প্রত্যেকটা বারবার করে যেটা বলছো যে প্রত্যেকটা পেশেন্টের ওপর কিন্তু ইন্ডিভিজুয়ালি দেখে তোমরা ডিসাইড করো যে কোন ধরনের পেশেন্টকে কোন ওষুধটা তোমরা দেবে। একদম। আমি যে সিমটমগুলোর কথা বললাম, যেহেতু আমাদের হোমিওপ্যাথি ফলো করে সিমটম সিমিলারিটি, সেই সঙ্গে ইন্ডিভিজুয়ালাইজেশন মোস্ট ইম্পর্টেন্ট। কারণ পেশেন্টটা হয়তো সাময়িক রিলিফ পাবে, আমি যে মেডিকেশনের কথা বললাম, কতগুলো সিমটমের কথা বললাম, এটা কিন্তু টেম্পোরারি রিলিফ দিয়ে দেবে পেশেন্টকে। কিন্তু যদি একটা পেশেন্টকে কিওর করতে হয়, আমাদের হোমিওপ্যাথি যেটা করে থাকে সিস্টেমে কি হয়, একটা পেশেন্টকে গোড়া থেকে বলে ঠিক করা, কিওর করবে, সেটা করতে গেলে ইন্ডিভিজুয়ালাইজেশন অর্থাৎ আমরা একে বলি কনস্টিটিউশনাল মেডিসিন ভীষণ দরকার। যে পেশেন্টের টেম্পারামেন্ট কেমন, পেশেন্টটা আসলে কোন মেডিসিন ডিমান্ড করছেন, পুরোটা একটা অল ওভার টেস্টিংয়ের মাধ্যমে সেটা আমরা ডিসাইড করি যে তার জন্য কোন মেডিসিনটা যাচ্ছে। তাই টেম্পোরারি রিলিফ দেওয়ার মতো অনেক মেডিসিন রয়েছে, কিন্তু যদি গোড়া থেকে আপনি আপনার রোগটাকে সারিয়ে তুলতে চান তখন কিন্তু কনস্টিটিউশনাল মেডিসিনের উপরে ভরসা করতেই হবে। সেক্ষেত্রে একজন কোয়ালিফাইড ফিজিশিয়ানের কাছে আপনাকে পরামর্শ নিতেই হবে। লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে অনেকটা এড়ানো যায় এই আর্থারাইটিসগুলোকে। এবার দেখো, যদি আমরা আরেকটু এগিয়ে যাই, যদি গাউটের কথা বলি, গাউটটাও ভীষণ পপুলার, মানুষের কাছে শোনাই যায় যে গাউট, এবং মানুষ অনেকে জানেনি যে গাউটটা মূলত ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে গেছে। নিজেরাও এখন অনেকে টেস্ট করতে চলে যান যে গাউটটা হয়েছে হয়তো বা। একদম তাই, গাউটের একটা কারণ হচ্ছে ইউরিক অ্যাসিড প্রচুর পরিমাণে বেড়ে গেছে শরীরে। যদি এটা 6-এর ওপরে হয়ে থাকে তাহলে কিন্তু পেশেন্টটা নানা রকম পেইন ফিল করবেন। কারণ এই যে গাউটের ইউরিক অ্যাসিড যদি বলি, এটা একটা ক্রিস্টাল ফর্ম করে। ক্রিস্টাল ফর্ম করার জন্য কি হয়, কার্টিলেজগুলোকে অ্যাফেক্টেড করে, ছুঁচের মতো অনেক সময় ব্যথাটা, পিন লাইক সেন্সেশন হবে, তার মনে হবে যে প্রচুর সকালবেলা উঠেছেন কিংবা যে কোনো সময় হাঁটছেন। বেসিক্যালি যদি বলা যায় গ্রেড 2-তে বেশি অ্যাফেক্টেড হন মানুষ, রাইট সাইডেড লেফট সাইডেড যেখানেই হোক, গ্রেড 2 অ্যাফেক্টেড অনেক বেশি গাউটে। তাছাড়াও শরীরের অন্যান্য জয়েন্টসগুলোতেও গাউটে আক্রমণ আসে। তো তাই বলি যে এই যে গাউটের কথা যদি বলি, সেক্ষেত্রে আমরা প্রথমেই বলবো যে প্রোটিন জাতীয় খাবারগুলো তুমি একেবারে অলমোস্ট যতটা সম্ভব কম করে খাও, পরিমাণ বুঝে। তার শরীরে কতটা গাউট এফেক্ট হয়েছে, অর্থাৎ ইউরিক অ্যাসিডের পরিমাণ কতটা বেড়েছে, সেই মেজারমেন্টের মাধ্যমে আমরা বলি যে এক নয় প্রোটিনটা পুরো স্টপ করে দাও, আর নইলে কি করো, কম করে খাও। যদি বুঝি যে গাউটের পরিমাণটা কম রয়েছে, ইউরিক অ্যাসিডের পরিমাণটা কম রয়েছে, তো আমাদের এই মেজারমেন্ট একটা প্যারামিটার ঠিক করা আছে। আমরা যদি ফিমেলদের ক্ষেত্রে এবং মেলদের ক্ষেত্রে এই প্যারামিটার কিন্তু ভ্যারি করে, কিন্তু আমরা যে 6 বলে থাকি সংখ্যাটা 6 mg/dl, এটা কিন্তু একেবারেই একটা অ্যাভারেজ প্যারামিটার। এবার আমি যদি বলি যে গাউটটা কিভাবে আসে, গাউটটাও কিন্তু একই রকমভাবে একটা ডিসঅর্ডার, ইমিউন ডিসঅর্ডার। তো এরকম নানা রকম কমপ্লিকেশন আমাদের শরীরে আসতেই থাকে, নানা রকম আর্থারাইটিস এরকমভাবে তৈরি হয়েছে। মানুষ লাইফস্টাইলের মাধ্যমে, খাবার দাবার একটু পরিবর্তন করে, এক্সারসাইজের মাধ্যমে অনেক বেশি ভালো থাকতে পারেন। এই যে বারবার করে বলা হচ্ছে আমাদের লাইফস্টাইল মডিফিকেশন, শুধুমাত্র আর্থারাইটিস নয়, আমাদের তো আপনারা জানেন, কারণ এই অনুষ্ঠানটি মূলত আমাদের সচেতনতামূলক অনুষ্ঠান। কারণ এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা এইটুকুনি মানুষকে বোঝাতে চাই যে শারীরিক নানান রকম সমস্যা সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে, আমাদের ওয়াকিবহাল থাকতে হবে। কোনো একজন বন্ধু বোধহয় আমাদের সঙ্গে রয়েছেন, একটু কথা বলে নি। হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি গোবিন্দ ঘোষ বলছি। বলুন। হ্যাঁ, আমার ঘাড় থেকে একদম পুরো পায়ের নখ অব্দি ব্যথা, মানে এত যন্ত্রণা ধারণার বাইরে। আচ্ছা, তো এটা ব্যথাটা আপনার কতদিন ধরে হচ্ছে? ব্যথাটা আমার কাঁধে বেশি এখন।
মানে এটা কতদিন থেকে আপনার ব্যথাটা হচ্ছে? আমি স্পন্ডাইলাইটিস হয়েছিল একবার, দেখিয়েছিলাম, কিন্তু স্পন্ডাইলাইটিস নয়, এটা অ্যাকচুয়ালি বলছিল বাত। আচ্ছা, আমি যেটা বলতে চাইছি, আপনার কতদিন ধরে এই ব্যথা যন্ত্রণায় আপনি কষ্ট পাচ্ছেন? এটা আছে মোটামুটি আপনার ধরুন 15 বছর ওপরে। 15 বছর? 15 বছর হয়ে গেল? হ্যাঁ, এখন ব্যথাটা খালি আমার ঘাড়েতেই আছে, আচ্ছা, একদম ব্যথার ট্যাবলেট না খেলে একদম থাকতে পারছি না। আপনি টেস্টগুলো করিয়েছেন কি? হ্যাঁ। আর্থারাইটিসে আমরা যে টেস্টগুলো দিয়ে থাকি, টেস্টগুলো কি করা হয়েছে? কোনো রকম রক্ত পরীক্ষা করেছেন? এক্স-রে করিয়েছেন? না, রক্ত পরীক্ষা দিয়েছিল আমাকে, রক্ত পরীক্ষা দিয়েছিল, আমি করিনি ওটা। আচ্ছা, প্রথমত বলি, যেহেতু ফিজিশিয়ান আপনাকে সাজেস্ট করেছেন, ধন্যবাদ। আপনার সঙ্গে থাকুন, অসংখ্য ধন্যবাদ। তো উনি ব্লাড টেস্ট 15 বছর ধরে উনি কিন্তু কষ্ট পাচ্ছেন, কিন্তু সেরকমভাবে কোনো টেস্টই কিছু করাননি। উনি কিন্তু একটা কথা বললেন যে ওনাকে সাজেস্ট করেছিলেন কোনো ফিজিশিয়ান ব্লাড টেস্ট করার জন্য। যেহেতু উনি বলছেন 15 বছরের এটা ব্যথা, লম্বা সময়, আমি গেস করছি এটা রিউমেটয়েড আর্থারাইটিস হবে। উনি যে সিমটমগুলো বললেন যে অলমোস্ট ঘাড় থেকে পা পর্যন্ত, তাই বলেন পায়ের নখ পর্যন্ত ব্যথা, এরকমই একটা বলছিলেন। তো সেক্ষেত্রে টেস্ট করানোটা জরুরি অবশ্যই। ফিজিশিয়ান সাজেস্টও করেছেন। প্রথমত এটাই হয়, মানে এত ইগনোর করা হয় বিষয়গুলোকে নিয়ে, ব্যস্ততা হোক বা যে কোনো কারণেই হোক, দোহাই দিয়ে একটা অজুহাত দিয়ে। ইগনোর করার বিষয় নয়, একেবারে নয়, কারণ ব্যথা যন্ত্রণায় আপনি কষ্ট পাচ্ছেন, আপনার চলাফেরা করতে, আপনার রেগুলার ডে টু ডে ওয়ার্কে আপনার অসুবিধা তো ডেফিনেটলি হচ্ছে। তো এক্ষেত্রে আপনি টেস্টগুলো অবশ্যই করিয়ে নিন। আর কি বলতে তাও চাইবেন? আমি ওনার জন্য বলতে চাইবো, আপনি আপনার ফুড হ্যাবিট, অর্থাৎ কি খাচ্ছেন সকাল থেকে রাত পর্যন্ত, সেই দিকে একটু কনসেন্ট্রেট করুন। আর সঙ্গে এক্সারসাইজ করুন কিছু। অবশ্যই বোন প্রোটেকশন নিয়েই। এবার বোনকে কিভাবে প্রোটেক্ট করা যায় এইরকম কন্ডিশনেও, সেটা যদি ঠিকঠাক করতে চান, তার জন্য কিন্তু আপনার সেই ফিজিশিয়ানের পরামর্শই মেনে চলতে হবে। সুতরাং একজন ফিজিশিয়ানের কাছে যান, তিনি যা কিছু সাজেস্ট করছেন, টেস্ট থেকে শুরু করে উনি যদি কোনো লাইফস্টাইল মডিফিকেশন বলেন, সব কিছু ফলো করুন। নিশ্চয়ই আপনি ভালো থাকবেন। কারণ প্রথমেই আমরা কিন্তু বলতে পারি না যে উনি একেবারে সেরে যাবেন, তার কারণ আমরা জানি না কন্ডিশনটা কি আছে বর্তমানে। প্রথমে জেনে নিতে হবে তার কন্ডিশন। সেই জন্য টেস্টগুলো যেটা বলছিলাম, ওনাকে বলা হয়েছে করেননি, এটা ভুল কাজ। একটু বলে দাও কি কি ধরনের এটা টেস্ট উচিত ওনাকে নয়, করা উচিত ওনার? প্রথমত হ্যাঁ, প্রথমত যদি বলি, এক্স-রে করাতে হবে। কিভাবে এক্স-রে করাবেন, বা আপনি পার্টিকুলার কোন ফেজটায় বেশি যন্ত্রণা বুঝতে পারছেন, এক্স-রে সেখানেই করা হবে যেখানে আপনার যন্ত্রণাটা অনেক বেশি ফিল করছেন আপনি, তবুও ফিজিশিয়ানের পরামর্শ মেনে। তারপর দেখুন, আমরা কিন্তু রিউমেটয়েড আর্থারাইটিসের জন্য বেশ কিছু ব্লাড টেস্ট করার কথা বলি। আরএফ ফ্যাক্টর দেখে নিই, সঙ্গে অ্যান্টি সিসিপি দেখে নিই, কারণ তাতে বোঝা যায় যে আপনার রিউমেটয়েড আর্থারাইটিসের যে ফেজটা রয়েছে সেটা কতটা রয়েছে। যে অ্যান্টিবডিটা অলরেডি আপনার শরীরে তৈরি হয়েছে এবং আপনার ইমিউন সিস্টেমের বিরুদ্ধে ডিফেন্স করছে, যে কারণে আপনার এই সমস্যা, সেটা ঠিক কতটা, সেই পরিমাণে বুঝে কিন্তু আপনার মেডিকেশন এবং সমস্ত ট্রিটমেন্ট ব্যবস্থা হবে। এটা যেমন দরকার, এরিথ্রোপয়েটিন সেডিমেন্টেশন রেট এগুলো দিয়ে থাকেন। আর এত কিছুর পরে বলবো, অবশ্যই ফিজিশিয়ানের পরামর্শ নিন। তিনি যেমন বলবেন, যা কিছু টেস্ট করতে বলবেন, সেটা আপনাকে দেখেই ডিসাইড করবেন যে আরও এক্সট্রা কোনো টেস্ট দেবে কিনা। বেসিক্যালি আমরা এটা দিয়ে থাকি দেখার জন্য প্রাথমিক পর্যায়ে যে সে কোন ফেজে দাঁড়িয়ে আছে। আর যদি আপনি হোমিওপ্যাথির হাত ধরতে চান, তাহলে অবশ্যই হোমিওপ্যাথির কোনো ভালো চিকিৎসকের কাছে আপনাকে আসতে হবে। এবং আপনি যদি চান যে হোমিওপ্যাথির মাধ্যমে আপনি আর্থারাইটিস থেকে ভালো থাকবেন, তাহলে অবশ্যই কি করণীয় সেটা তুমি একটু যদি বলে দাও। প্রথমত বলবো, একজন ফিজিশিয়ানের পরামর্শ নিন, অবশ্যই কোয়ালিফাইড ফিজিশিয়ান। চারিদিকে নানা রকম ফিজিশিয়ান নানা রকম ট্রিটমেন্ট নিচ্ছেনই, কিন্তু একজন ফিজিশিয়ান হতে পারে বিএইচএমএস বা এমডি ডিগ্রিধারী, তার কাছে যান, গিয়ে দেখুন আপনার সমস্যার বলে যে তিনি কি বলেন, যা কিছু ব্যবস্থা নেওয়ার উনি আপনাকে সাজেস্ট করবেন। সেই অনুযায়ী আপনার লাইফস্টাইল মডিফিকেশন, আপনার মেডিকেশন সব কিছু কিন্তু চলবে। কারণ দেখো, আমরা বেসিক্যালি আমরা যদি বলি জিম, শরীরে এক্সারসাইজ যদি বলি, এবার এই প্রসঙ্গে আসি, জিমে অনেকেই
যে Hard exercise বলা হার্ড যেতে পারে। এক্সারসাইজ করতে শুরু করেন বিভিন্ন যন্ত্রপাতির যন্ত্রপাতির সহযোগিতায়। কিন্তু বলবো অস্টিও আর্থারাইটিসের ক্ষেত্রে ওয়েট বিয়ারিং যেটা করছেন তারা, সেটা কিন্তু একেবারেই প্রযোজ্য নয় তাদের ক্ষেত্রে। কারণ অস্টিও আর্থারাইটিসের মূল কারণ কিন্তু এটা। আচ্ছা, রিউমেটেড আর্থারাইটিস যদি দেখতে যাই, সেটা ফ্যাক্টর কাজ করছে ইমিউনোলজিক্যাল ফ্যাক্টর। সেক্ষেত্রে কিন্তু আমরা বলবো না যে আপনি বেশি ওয়েট বিয়ার করতে পারবেন না। আমরা বলবো যারা ট্রেডমিল করেন, ট্রেডমিলটা কিন্তু একেবারে বন্ধ রাখতে হবে সেক্ষেত্রে। অস্টিও আর্থারাইটিসের যদি তিনি আক্রান্ত নরমাল হয়ে হাঁটাহাঁটি থাকেন, করতে পারবেন, নর্মাল কিন্তু হাঁটাহাঁটি treadmill-টা করবেন, করতে পারবেন না। ট্রেডমিলটা করতে পারবেন না। ট্রেডমিল করাটা দেখা যাচ্ছে হয়তো তার হার্টের পক্ষে ভালো হবে, তার নিজের শরীরের জন্য ভালো, কিন্তু যেহেতু তার একটা বনি ডিফর্মিটি অলরেডি চলে এসেছে, তখন কিন্তু ট্রেডমিলটা তার জন্য ক্ষতিকারক। এগুলো আমাদের অবজার্ভ করতে হবে। সেই কারণেই উনি নিজে কি করে বুঝবেন? খুব স্বাভাবিক, একজন পেশেন্ট, তার তো বোঝা সম্ভব নয় তার জন্য কি প্রযোজ্য। সেক্ষেত্রে বলবো ফিজিশিয়ানের পরামর্শ ছাড়া কিন্তু এতটুকু এগোতে পারি না আমরা, এগোনো সম্ভবই না। আর যদি কোনো সিদ্ধান্ত নিয়ে থাকেন, সেটা সম্পূর্ণ হয়তো ঠিক নয় আপনার জন্য। আপনি যখন আসছেন, আপনি হয়তো বলছেন আপনি এক্সারসাইজ করছেন, রীতিমতো ফিজিক্যাল কসরত করছেন, তাও আপনার ব্যথা কমছে না, উল্টে বেড়ে যাচ্ছে। কেন বাড়ছে? তার কারণ এটা যে কোন আর্থারাইটিসের জন্য কোন এক্সারসাইজ আপনার ভীষণভাবে উপযুক্ত। ইম্পর্টেন্ট। একটা ফোন আছে, একটু নিয়ে নিই। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যালো বলুন। হ্যালো হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো আমরা শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, আমি সল্টলেক থেকে বলছিলাম। বলুন। সল্টলেক থেকে বলছিলাম, আমি গোপাল ব্যানার্জি বলছিলাম। আমার কোমরের ঠিক পিঠ থেকে কোমর অব্দি প্রচন্ড ব্যথা থাকে, আর 10-12 বছর ধরে ব্যথাটা ভুগছি। পেইন কিলার খেয়ে থাকি, কোমর হাত করতে পারি না, প্রচুর পেন হয়। হ্যাঁ, মানে যখন ব্যথা হয় তখন পেইন কিলার খাই। এটা কি করলে উপকার হবে? ঠিক আছে, বেশ। ধন্যবাদ টেলিফোন করার জন্য। আপনি শুনতে থাকুন। তো এই যে পেইন কিলার খাচ্ছেন, আমরা তো বারবার করে বলছি যে এইটা কিন্তু একেবারেই ঠিক নয়, কারণ পেইন কিলারটা কিন্তু কোনো সলিউশন নয়। ওটা হয়তো সাময়িকভাবে ব্যথা যন্ত্রণা থেকে একটু রিলিফ দিচ্ছে, কিন্তু তার অনেকটা সাইড এফেক্ট রয়েছে, এবং তার ফলে আপনার অন্যান্য কি সমস্যা তৈরি হচ্ছে আপনি কিন্তু সেটা জানেনও না। তাই পেইন কিলারটা ইমিডিয়েটলি বন্ধ করুন, চিকিৎসকের পরামর্শ নিন। কি বলছে একটু শুনে নিন। হ্যাঁ, একটু বলে দাও। উনি যে টাইপের ব্যথাটা বললেন, ইন্ডিকেশন করছে অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস মেবি দেয়ার। তো সেক্ষেত্রে বলবো যে অবশ্যই ফিজিশিয়ানের পরামর্শ তো নিন, আর এই মুহূর্তে বেশি ওয়েট ক্যারি একেবারে করবেন না। পয়সাটা একটা মূল্যবান জিনিস। আমাদের ইন্ডিয়াতে আমাদের ম্যাক্সিমাম দেখা যায় মানুষের লাইফস্টাইলের জন্য নানা রকম কমপ্লিকেশন ক্রিয়েট হচ্ছে। তো আপনাকে বলবো একজন ফিজিশিয়ানের পরামর্শ নিন, বেশি ভার একেবারে তুলবেন না, রেস্টে থাকুন। জুতোটা খুব ভালো পরতে হবে। আমরা অনেকেই জুতোর দিকে খেয়াল করি না, ঠিক আছে আমাদের, অথচ পা দেখো আমাদের জুতো পরে ম্যাক্সিমাম হাঁটা চলা যা কিছু কাজ করছি। জানো কি অনেক সময় জুতোটা একটা কারণ আর্থারাইটিসের। এটা কিন্তু তুমি খুব গুরুত্বপূর্ণ। ম্যানেজমেন্টের দিকে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। তুমি কি শু পরছো? তো আমি আপনার জন্য বেসিক্যালি বলবো যে শুটা আপনি ব্যবহার করবেন, একটা সফট শু ইউজ করুন। আর ডাক্তারের পরামর্শ নিন। আপাতত যদি হোমিওপ্যাথির কথা বলি, আমাদের এখানে বেশ কিছু গুড ড্রাগস রয়েছে। আমরা এক্ষেত্রে রুটা ইউজ করতে পারি, রুটা খুব ভালো কাজ করবে। উনি যে কন্ডিশনটার কথা বলছেন, লিডাম এখানে ভালো যায়। বেশ কিছু ড্রাগ তো রয়েছে, কিন্তু ইন্ডিভিজুয়ালাইজেশন আগে দরকার। তাই অবশ্যই বলবো ডাক্তারের পরামর্শ নিন। তাহলে যদি আপনি হোমিওপ্যাথির চিকিৎসা গ্রহণ করতে চান, তাহলে আপনাকে অবশ্যই হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছে যেতে হবে। আপনার যে সিমটমসগুলো রয়েছে সেগুলো তিনি খুব ভালো মতো করে শুনবেন। আর যেটা জানেন যে হোমিওপ্যাথি মানেই নানানভাবে কিন্তু আপনার বিভিন্ন দিককে জানা হয়, জেনে কিন্তু আপনাকে ওষুধ সাজেস্ট করবে যাতে করে আপনি ভালো থাকতে পারেন। আমরা দেখো বারবার করে একটা কথা বলছি, আমাদের লাইফস্টাইল মডিফিকেশনের কথা বলছি। যে কোনো অসুস্থতার ক্ষেত্রে এই যে এক্সারসাইজের কথা আসছে, বারবার করে বলা হচ্ছে এক্সারসাইজ করা, এবং সেটা খুব সুন্দরভাবে বললো যে সব ধরনের এক্সারসাইজ কিন্তু আমাদের সবার জন্য নয়।
তাই না? এবং অনেক সময় আমরা ভাবি যে জিমে গিয়ে কসরত করছি, জিমে গিয়ে মোটামুটি সবাই যেটা চায় সেটা হচ্ছে মোটা থেকে রোগা হওয়ার জন্যই মূলত তারা মাসল তৈরি করতে চান, একদম মাসল তৈরি করবার জন্য যায়, পুরুষেরা সেটা হেভি লিফটিং গুলো করে থাকে একদম। কিন্তু সেটা করাটা ঠিক আছে, কিন্তু আমরা যে ধরনের এক্সারসাইজের কথা বলছি, হয়তো যারা বাড়িতে রয়েছেন একটু এজেড যারা, তারা তো আর জিমে যাচ্ছেন না, তারা কি ধরনের এক্সারসাইজ করবেন? ফ্রি হ্যান্ড এক্সারসাইজ কিন্তু ঘরে করা যেতেই পারে, হালকা ফুলকা এক্সারসাইজ, মানে শুধুমাত্র আমরা যেভাবে ধরুন খাচ্ছি ঘুমোচ্ছি ভাবে না থেকে একটুখানি শরীরটাকে নাড়ানো চাড়ানো, এই যে জিমে যে ওয়াকারের কথা বলা হলো, সেখানে হাঁটার কথা বলো, ট্রেডমিলের কথা বলা হলো, সেটাতে না গিয়ে এমনি নর্মালি হাঁটা কিন্তু প্র্যাকটিস করা যেতেই পারে, যাতে করে কিন্তু কিছুটা সমস্যা থেকে আমরা রিলিফ পেতে পারি। আর একজন বন্ধু আছেন, একটু শুনে নি। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি ব্যাঙ্গালোর থেকে বলছি। বলুন। আমি অস্টিও আর্থারাইটিস আমার। আচ্ছা, হ্যালো, হ্যাঁ বলুন, আমি শুনতে পাচ্ছি। আমার আপনার বয়স কত? হ্যালো। কতদিন থেকে আপনি অস্টিও আর্থারাইটিসে ভুগছেন? কতদিন থেকে? আমি প্রথম ধরা পড়ে 2014 কথাটা কিন্তু ভালো বোঝা যাচ্ছে না। তারপরে আমি ট্রিটমেন্টেই রয়েছি, মোটামুটি ট্রিটমেন্টে ছিলামও। এখন আমি এক্সারসাইজ করেই আছি এখন, মোটামুটি আয়ুর্বেদিক। আচ্ছা, আপনি কি অ্যালোপ্যাথি আর খাচ্ছি না মোটামুটি। আচ্ছা, আপনি কি হাউসওয়াইফ নাকি ওয়ার্কিং? আমি হাউসওয়াইফ। আচ্ছা, কিছু জিজ্ঞাসা রয়েছে? আপনি কোনো মেডিসিন খাচ্ছেন এখন? হ্যালো, হ্যাঁ, আপনি কি মেডিসিন, মানে কোনো মেডিসিন হ্যালো। খাচ্ছেন? হ্যাঁ, আপনি বললেন আপনি আয়ুর্বেদিক ট্রিটমেন্টের মধ্যে রয়েছেন, শুনতে পাচ্ছেন? আমার বয়স হচ্ছে 53। আচ্ছা, আপনি বললেন আপনি আয়ুর্বেদিক ট্রিটমেন্টের মধ্যে রয়েছেন, তাই তো? আমি এখন আয়ুর্বেদিকই খাচ্ছি, কারণ আমি আর এখন হোমিওপ্যাথিও মাঝে মাঝে নিচ্ছি। কিন্তু আমি এখন আমার পরীক্ষা, আমার এক্সরে রিপোর্ট যেটা বলছে, আমি এখন মোটামুটি অপারেটের দিকে চলে গেছি, লাস্ট স্টেজেই আছি, আমার অপারেশন করতেই বলেছে। কিন্তু আমরা এখন সেটা ডিসাইড করতে। বেশ, সঙ্গে থাকুন। ধন্যবাদ টেলিফোন করার জন্য। শুনতে থাকুন, আপনি শুনতে থাকুন। একটু আগে যেটা কথাটা বলছিলাম, যে যখনই বনি ডিফর্মিটি চলে আসছে, সেটা যদি এমন পর্যায়ে যায় যেখান থেকে ফিরে আসা সম্ভব নয়, নর্মাল মুভমেন্টের জন্য, ডেইলি লাইফ লিড করার জন্য পেশেন্টকে কিন্তু অবশ্যই অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নি রিপ্লেসমেন্ট করতে হচ্ছে। যেমন এক্ষুনি ছিলেন আমাদের সঙ্গে একজন, তিনি তো তাই বললেন, ওনার নি রিপ্লেসমেন্ট করতে হবে একেবারে লাস্ট স্টেজে, তার মানে আমরা ডিফর্মিটি অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু এটা ঠিক, অবশ্যই বলবো যে একজন ভালো রেডিওলজিস্টের সাথে পরামর্শ করুন। যেহেতু আপনার বনি ডিফর্মিটি হয়ে গেছে, আপনার এখন রিপ্লেসমেন্টটা অনাবশ্যক, রিপ্লেসমেন্ট ছাড়া কিছুই হচ্ছে না, তো সেক্ষেত্রে বলবো অনেকেই কিন্তু ভালো আছেন, এটা আশা যোগায় আমাদের। নি রিপ্লেসমেন্টের মাধ্যমেও কিন্তু মানুষ অনেকে সেরে উঠেছেন, আবার নর্মাল লাইফ অনেকটাই ফিরে গেছেন তারা। দেখুন, আমাদের প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আমরা যদি সচেতন হই, তাহলে যে কোনো অসুস্থতাকে কিন্তু আমরা প্রিভেন্ট করতে পারি। কিন্তু যদি আমাদের বনে ডিফর্মিটি এসে যায়, তো সেখানে তো আপনি আর সেই পূর্বের অবস্থায় ফিরে যেতে পারবেন না, আপনার লাইফটা হ্যাম্পার হবে। তো সেখানে আপনাকে অপারেশনের কথা যখন বলা হয়েছে, মাঝখানে দেখো ইন্টারাপ্ট করলাম, তার কারণ কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বনি ডিফর্মিটি হয়ে গেলেও আমরা পেশেন্টটাকে ভালো রাখতে পারি মেডিকেশনের মাধ্যমে, লাইফস্টাইল কিছু চেঞ্জের মাধ্যমে, এবং সেই সঙ্গে অবশ্যই কিছু স্পেশাল এক্সারসাইজ দেওয়া হয়। সব কিছু মিলিয়ে কোনো একজন মানুষ রয়েছেন যিনি পরামর্শ দিয়ে, হ্যাঁ, তার অবজারভেশনের মাধ্যমে রেখে তাকে এক্সারসাইজ করাচ্ছেন, পেশেন্টটাকে আমরা ফিরিয়ে আনতে পারি। কিন্তু যদি এক্সট্রিম পর্যায়ে চলে যায়, তখন যে ডিফর্মিটি এতটাই হয়ে গেছে, তাকে সেই অবস্থা থেকে আমরা ফিরিয়ে আনতে পারছি না, তখন নি রিপ্লেসমেন্ট। তবে ঘাবড়ানোর এতটুকু কারণ নেই, অবশ্যই নি রিপ্লেসমেন্ট নিয়েও অনেকে ভালো আছে। ইনফ্যাক্ট আমাদের এই ইন্ডিয়াতে 4 কোটি মানুষ অলমোস্ট, যেটা প্রোগ্রামের প্রথমে বলছিলাম, তারা কিন্তু এখন সুস্থ আছেন, অথবা কেউ নি রিপ্লেসমেন্ট করাবেন।
আমাদের আলোচনা এখানেই শেষ করতে হবে, যদি এই আলোচনার কোনো শেষ হয় না, তাই না বলো? অসংখ্য ধন্যবাদ তোমাকে এত সুন্দরভাবে বুঝিয়ে বলবার জন্য। আজকে নিশ্চয়ই আপনারা শুনলেন, আর্থারাইটিস নিয়ে আপনাদেরকে কিছুটা হলেও সচেতন করতে পারলাম। আশা করি আমরা সচেতন হব, আরও অনেকটাই আমাদের সচেতন হতে হবে। আজকের মতো আমরা আলোচনা এখানেই শেষ করছি, তবে এইটুকুনি আশা রাখবো যে আপনারা সবাই সচেতন হয়ে ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, নমস্কার।